চট্টগ্রামের আদালত এলাকায় সংঘর্ষের ঘটনা, পুলিশের উপর হামলার ঘটনায় ৩টি মামলা হয়েছে। এই ৩ মামলায় মোট ১৪৭৬ জনকে আসামি করা হয়েছে। বুধবার বিকেলে কোতোয়ালি থানা পুলিশের করা এসব মামলায় ৭৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৪০০ জনকে আসামি করা হয়েছে। তবে এখনও আইনজীবী হত্যার ঘটনায় কোনো মামলা হয়নি। কোতোয়ালি থানার আদালত প্রাঙ্গণ, রঙ্গম সিনেমা হল এবং কোতোয়ালি মোড়, এই ৩ এলাকাতে পুলিশের উপর হামলা এবং গাড়ি ভাঙচুর হয়েছে। পৃথক ৩ ঘটনায় পৃথকভাবে কোতোয়ালি থানা পুলিশ বাদী হয়ে ৩টি মামলা দায়ের করে। সংঘর্ষের ঘটনায় মোট ৩০ জনকে আসামি গ্রেপ্তার করা হয়েছে। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বিক্ষোভ মিছিল করেছে। বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের বটতলায় জমায়েত হয়ে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি প্রশাসনিক ভবন হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বটতলায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সমাবেশে শিক্ষার্থীরা দাবি করেন, ইসকন ও ভারতের যৌথ তত্ত্বাবধানে সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহকে ট্রাক চাপা দিয়ে হত্যা চেষ্টা করা হয়েছে। এই ঘটনায় আগামী ২৪ ঘন্টার মধ্যে হামলাকারীকে আটক করে তদন্ত ও শাস্তি নিশ্চিতের আলটিমেটাম দেন তারা। অপরিকল্পিত প্রকল্প বাস্তবায়ন ও প্রভাবশালী মৎস্য শিকারীদের দৌরাত্ম্যে পানি নিষ্কাশনের অধিকাংশ পথ বন্ধ হওয়ায় চাষাবাদ নিয়ে বিপাকে নাটোরের চলন বিল ও হালতি বিলের কৃষকেরা। সময় শেষ হলেও শীতকালীন কোনো সবজি আবাদ করতে পারছেন না। নাটোর থেকে হালিম খানের পাঠানো রিপোর্ট। নাটোরের চলন বিল ও হালতি বিলের চিত্র এটি। এই তো গত বছরও এখানে ধান, গম সহ অন্যান্য রবি শস্য চাষাবাদ হতো। এখন চারদিক শুধুই পানি। প্রভাবশালী মাছ চাষিদের জন্য দুর্ভোগে শত শত কৃষক। তাদের অভিযোগ, মাছ চাষের সুবিধার্থে সিংড়া উপজেলার পুরাতন আত্রাই নদীর উপর নির্মিত বিল হালতি রেগুলেটরের 10টি গেটের মধ্যে 7টি বন্ধ আছে। মাত্র 3টি গেট দিয়ে ধীরগতিতে নামছে পানি। সবই হচ্ছে প্রশাসনের চোখের সামনে, এমনটাই জানালেন ভুক্তভোগীরা। এমনভাবে আটকাইছে যে বিলের পানি নামতেছে না, হালতির বিলের লোকজনের বিছন চারা করার সমস্যা হচ্ছে। রাস্তা না থাকার কারণে হালতি বিলে পানি নামেছে না, আমরা বিছন চারার সমস্যা হচ্ছে। মৌসুমি ফসল হলো আপনার শস্য, এগুলা ছাড়তে পারতেছি না। হালতি বিলের পানিগুলো নামতেছে না এবং হালতি বিলের পানি না নামার কারণেই এবার যে মৌসুমে যে আবাদটা কেউ করতে পারতেছে না। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। সরজমিনে পরিদর্শন করে জনগণের সাথে আলাপ করে আমরা গেট খুলে রাখার ব্যবস্থা করব, যাতে আমরা এই শীতকালের যে কৃষি চাষবাস করতে পারে সেই সুবিধার জন্য দ্রুত পানি নিষ্কাশনের উদ্যোগ গ্রহণ করব। চলন বিল ও হালতি বিলের চাষাবাদ ও মৎস্য আহরণের সমন্বিত পরিকল্পনা গ্রহণের মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন এই অঞ্চলের মানুষেরা। এনটিভি নিউজ ডেস্ক। কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দরের আমদানি ও রপ্তানিকারক সমিতির কমিটি গঠন নিয়ে বিএনপির 2 গ্রুপ একই সময়ে সভা আহ্বান করায় 144 ধারা জারি করেছে প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, সোনাহাট স্থলবন্দরের একই স্থানে একই সময়ে বিএনপির 2টি গ্রুপের সভা সমাবেশ আহ্বান করায় উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি অবনতির আশঙ্কায় আজ সকাল 8টা থেকে রাত 12টা পর্যন্ত 144 ধারা জারি করা হয়। তবে বন্দরের আমদানি রপ্তানির কাজ স্বাভাবিক রয়েছে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রামে ইসকন কর্মীদের হাতে নিহত আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার প্রতিবাদে উত্তাল চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ। কর্মবিরতির কারণে আদালতের কার্যক্রম বন্ধ রয়েছে। আইনজীবী নিহতের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবীরা। এদিকে চট্টগ্রামের আদালত এলাকায় সংঘর্ষ এবং পুলিশের ওপর হামলার ঘটনায় 3টি মামলা হয়েছে। মামলায় মোট 1476 জনকে আসামি করা হয়েছে। চট্টগ্রাম থেকে আরিচ আহমেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এনামুল হক। সহকর্মী সাইফুল ইসলামকে নির্মমভাবে হত্যার ঘটনায় কালো পতাকায় ছেয়ে গেছে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ। 2 দিন ধরে আইনজীবীদের কর্মবিরতিতে বিভাগ ও জেলা মহানগরের 34টি আদালতে কোনো শুনানি হয়নি। সহকর্মী হত্যার বিচার দাবি করে দিনভর নানা কর্মসূচি পালন করেছে আইনজীবী সমিতি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই সহ বিভিন্ন সংগঠন। অবিলম্বে আইনজীবী সাইফুল ইসলামের হত্যাকারীদের গ্রেফতার এবং ইসকনকে নিষেধের দাবি জানানো হয়। ইসকনের দোসরেরা তাদেরকে যারা ইন্ধন দিচ্ছে তাদের পিছনে নিশ্চয়ই এখানে এই যে পরাজিত শক্তি, এই যে
যে পেশিস্ট হাসিনের শক্তিরা এখানে কাজ করতেছে। আমরা চাই কোন আইনজীবী এই চিন্নাইয়ের এই সন্ত্রাসীর পক্ষে কোনো ওকালতি করতে পারবে না। একজন নিরীহ আইনজীবীকে যেভাবে হত্যা করেছে এইটার পিছনে জড়িত আছে যারা এই যে চিন্ময়ের পক্ষে আইনজীবী হিসেবে দাঁড়িয়েছে, এদেরকে আমি তীব্র নিন্দা এবং এদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এইসব ঘটনার দায় কোনোভাবে পুলিশ এড়িয়ে যেতে পারে না বলে মন্তব্য আইনজীবীদের। বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে ধরে নিয়ে কুপাই হত্যা করেছে, তাকে অন্যায়ভাবে হত্যা করেছে ইসকন, একটা সন্ত্রাসী সংগঠন। ওই সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন ইসকন, ওদেরকে নিষিদ্ধ চাই এবং যে হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত গ্রেপ্তার পূর্বক সুষ্ঠু বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এই হত্যার তীব্র নিন্দা জানাচ্ছি। অনতিবিলম্বে সরকারকে বলছি, অনতিবিলম্বে তার হত্যাকারীদেরকে বেছে বেছে গ্রেপ্তার করার জন্য বিরোধী অবরোধ জানাচ্ছি। পুলিশের বিরুদ্ধে ঢালাওভাবে অভিযোগ অস্বীকার করেছেন সিএমপি কমিশনার। তার অনুসারীরা আমাদের পুলিশের উপর চড়াও হয় এবং আপনারা জানেন এখানে আমাদের পুলিশের 13 জন সদস্য এখন পর্যন্ত আহত আছে। এনটিভি নিউজ ডেস্ক। এখন যাচ্ছি চট্টগ্রামে। কোর্ট বর্জনের খবর জানাবেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট শামসুল হক হায়দরি। হায়দরি, আইনজীবীদের কোর্ট বর্জনের আর কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। হ্যাঁ মিতা, আমি আছি এখন চট্টগ্রাম আদালত ভবনে। আমরা আগেই জানিয়েছি যে গতকাল থেকে আইনজীবীদের এখানে আদালত বর্জন অর্থাৎ কর্মবিরতি তারা পালন করছেন। তবে কর্মবিরতি তারা পালন করলেও তারা নানা কর্মসূচি পালন করছেন তাদের সহকর্মী আলিফের মৃত্যুর প্রতিবাদে। তো এখানে আজকে আমরা সকাল থেকে যেটা লক্ষ্য করেছি যে এখানে বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনী, সেনাবাহিনী, র্যাব এবং বিডিআর মোতায়েন আছে সারা আদালত ভবন চত্বরে, এবং পাশাপাশি আইনজীবীরা এখানে তারা মানববন্ধন কর্মসূচি পালন করছে। আমরা গ্রুপে গ্রুপে বিভিন্ন ভাগে তারা এখানে মানববন্ধন কর্মসূচি এবং বিক্ষোভ করছেন তারা তাদের যে দাবি দাওয়া নিয়ে। একটু আগে জোহর নামাজের পর এখানে মিলাদ এবং দোয়া মাহফিল হয়েছে আলিফের রুহের মাগফিরাত কামনা করে। সেখানে আইনজীবী সমিতির যারা নেতৃবৃন্দ তারা সবাই অংশগ্রহণ করেছেন। আর এছাড়া যেটা আমরা লক্ষ্য করলাম যে এখানে মানববন্ধন যেটা হয়েছে, সেই মানববন্ধনে আজকে তারা যে বিষয়টার উপর সবচেয়ে বেশি জোর দিয়েছেন সেটা হচ্ছে তারা চিন্ময়ের একটা যে কারাগারে আটক আছে তাকে হত্যা মামলা আসামি করার জন্য তাকে, আমরা জানি যে এর আগে 3টি মামলা হয়েছে, 3টি মামলায় প্রায় সহস্রাধিক আসামি নাম এবং বেনামে করা হয়েছে। আজকে যে দাবিটা তারা বারবার করছেন সেটা হচ্ছে যে হুকুমের আসামি হিসেবে তাকে হত্যা মামলার যেন আসামি করা হয়। এছাড়া আমরা কর্মসূচি তাদের আর কি আছে জিজ্ঞেস করেছিলাম। আইনজীবী সমিতির সভাপতি যিনি মোহাম্মদ নাজিমুদ্দিন চৌধুরী, তিনি জানিয়েছেন আজকে যেহেতু শেষ কর্মদিবস, আজকে তারা এই যে দোয়া মাহফিল, মানববন্ধন এবং বিক্ষোভের মধ্যে তাদের কর্মসূচি শেষ হবে এবং কাল শুক্রবার এবং পরশু শনিবার দুদিন যেহেতু আদালত বন্ধ থাকবে সেহেতু এই দুদিন কোনো কর্মসূচি থাকবে না। তবে রোববারে গিয়ে তারা আবার নতুন করে কর্মসূচি পালন করবেন এবং সেদিন তারা একটা শোক র্যালি করবেন বলেও আমাদেরকে জানিয়েছেন। তো ইতিমধ্যে আমরা বিভিন্ন আইনজীবীদের এখানে লক্ষ্য করছি সারা কোর্ট বিল্ডিং এর পুরো চত্বরটি এখানে তাদের সহকর্মী আলিফের মৃত্যুতে বিভিন্ন ব্যানার ফেস্টুন দিয়ে এখানে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং সেই সবগুলোতেই তারা একটি দাবি করছেন যে সেদিনের ঘটনায়, মঙ্গলবারের ঘটনায় সহিংসতায় আদালত ভবনে যারা অস্থিতিশীলতা করেছে, ভাঙচুর করেছে, আদালত অবমাননা করেছে, পুলিশ ভ্যান আটকে ফেলেছিল, তাদের প্রত্যেককে যেন আইনের আওতায় আনা হয় এবং তাদের আইনের আওতায় এনে অবিলম্বে মামলা বিলম্বিত না করে অবিলম্বে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য দাবি জানানো হয়েছে। মিতা, চট্টগ্রাম থেকে জানছিলাম আদালত বর্জনের খবর। ইসকনকে উগ্রপন্থী সংগঠন আখ্যা দিয়ে এই সংগঠনকে নিষিদ্ধের দাবি জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। আজ সমিতির মিলনায়তনে সংবাদ সম্মেলনে সংগঠনের ভারপ্রাপ্ত সম্পাদক এই দাবি জানান। সন্ত্রাসী সংগঠন ইসকন সদস্যবৃন্দ সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে হত্যা করেছে। এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি জোরালো দাবি জানাচ্ছে এবং সেই সাথে
ইসকনকে নিষিদ্ধ করতেও জোরালো দাবি জানাচ্ছে। ডিম মেরে বিচারপতিকে এজলাস থেকে নামানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। আজ এই সংক্রান্ত এক প্রেস বিজ্ঞপ্তি জারি করে সুপ্রিম কোর্ট। এতে বলা হয়, বুধবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে যে নজিরবিহীন ঘটনা ঘটেছে তা অনভিপ্রেত। একই সঙ্গে দেশের জেলা আদালতগুলোতেও যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে সে বিষয় সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করেন প্রধান বিচারপতি। সব প্রতিকূলতা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সত্ত্বেও দেশের আদালতসমূহে বিচার সেবা প্রদান অব্যাহত রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন প্রধান বিচারপতি। ভবিষ্যতে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেও জানানো হয় ওই প্রেস বিজ্ঞপ্তিতে। বুধবার হাইকোর্টে এক বিচারপতিকে লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারার ঘটনা ঘটে। এছাড়া চিন্ময় দাসকে গ্রেফতারকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালতে সংঘর্ষ হয়। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার শিকার হন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই মুহূর্তে সবার লক্ষ্য হওয়া উচিত ন্যূনতম সংস্কারের মাধ্যমে নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্রের ধারায় ফিরে যাওয়া সম্ভব। আজ জাতীয় প্রেসক্লাবে রাষ্ট্র পুনর্গঠনে লেখক শিল্পীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ফখরুল আলম বলেন, গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তুলে গণতান্ত্রিক সংস্কার করে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা কঠিন হলেও এই কাজটিই করতে হবে, আর এই জন্য জাতীয় ঐক্য দরকার বলেও মনে করেন তিনি। জনমানুষের জন্য উপযোগী রাষ্ট্র নির্মাণ করতে সকলের সহযোগিতাও চান বিএনপি মহাসচিব। ইসকনের বিষয়টি একেবারে উদ্দেশ্য প্রণোদিত, যা অতীতেও করেছে, তারা আবারও করতে চায় বলে মন্তব্য করেন ফখরুল ইসলাম আলমগীর। আমাদের তো লক্ষ্য এখন একটাই হওয়া উচিত, সেই লক্ষ্যটা হচ্ছে আমরা একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের জন্য যে সংস্কারগুলো প্রয়োজন সেই সংস্কারগুলো ন্যূনতম করে আমরা একটা সেই ধরনের একটা রাষ্ট্র গঠন করার জন্য একটা নির্বাচন করে একটা পার্লামেন্টে যাই। অনেকেই বলছেন যে নির্বাচনই তো আপনার গণতন্ত্র নয়, অবশ্যই নয়, কিন্তু তার জন্য তো আপনাকে একটা প্রক্রিয়া লাগবে। সেই প্রক্রিয়ার মধ্যে যদি আমরা না যাই তাহলে আমরা সেই জায়গায় পৌঁছতে পারবো না। প্রশ্ন যে ইসকনের ব্যাপারে আপনারা কি করছেন, এই প্রশ্নটা অত্যন্ত একেবারেই আপনার উদ্দেশ্য প্রণোদিত একটা অবস্থা তারা তৈরি করতে চায়। সেই অবস্থা নিয়ে প্রথমবার ফেল করেছে, এখন আবার নতুন করে আবার সেই অবস্থা তৈরি করতে চায়। এটা আমাদেরকে সজাগ থাকতে হবে। মানহানির মামলায় জামিন পেয়েছেন সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মি। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদ এই আদেশ দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাইদকে নিয়ে ফেসবুকে চরম অবমাননাকর কটূক্তির অভিযোগে দায়ের করা মানহানির মামলায় সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম আজ সকালে আদালতে আত্মসমর্পণ করেন। আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে তাপসী তাবাসসুমের জামিন মঞ্জুর করেন। গত 8 অক্টোবর বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুমের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মানহানির মামলা করেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। আবারও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহর গাড়িতে ধাক্কা দিল ট্রাক। চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে দুপুরের দিকে যাত্রাবাড়িতে পেছন দিক থেকে তার গাড়িতে একটি ট্রাক ধাক্কা দেয়। গতকাল রাতেও ছাত্র নেতাদের গাড়িবহরে ট্রাকের ধাক্কার ঘটনা ঘটে। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে চট্টগ্রামে ফিরছিলেন হাসনাত, সার্জিস ও তাদের সফর সঙ্গীরা। পথে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুনতি এলাকায় বুধবার রাতে তাদের বহনকারী প্রাইভেট কারকে চাপা দেওয়ার চেষ্টা করে একটি ট্রাক। এতে প্রাইভেট কারটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ট্রাকটিকে জব্দ করেছে পুলিশ। হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম এবং সফর সঙ্গীরা অক্ষত আছেন বলে জানিয়েছেন তারা। ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ছাত্র জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটক করা হয় চালকসহ 2 জনকে। এটি কোনো দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে, পুলিশ তা খতিয়ে দেখছে। যথাযথ পদোন্নতি, পে কমিশন গঠন করে বেতন বৈষম্য দূর করা সহ 9 দফা দাবিতে সমাবেশ করেছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ। দাবি আদায়ে আগামী বুধবার মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন নেতারা। সকালে সচিবালয়ের 6 নম্বর ভবনের সামনে কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ আয়োজিত সমাবেশে সংগঠনের সভাপতি বদিউল কবির এসব দাবি তুলে ধরেন, যার মধ্যে আছে কর্মচারী প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে জাতীয় পে কমিশন গঠন এবং বেতন বৈষম্য দূর করা, 20টি গ্রেডের পরিবর্তে 10টি বেতন গ্রেড নির্ধারণ করে 50% মহার্ঘ ভাতা বাস্তবায়ন করা, আগের মতো শতভাগ পেনশন গ্র্যাচুইটি প্রথা চালু এবং টাইম স্কেল ও সিলেকশন গ্রেড চালু করা,
চাকরির বয়সসীমা 59 বছর থেকে 3 বছর বাড়িয়ে 62 বছর নির্ধারণ করা। পদোন্নতির ক্ষেত্রে বঞ্চিতদের প্রাপ্যতা অনুযায়ী সংখ্যানুপাতে পদ সংরক্ষণের আদেশ জারির দাবিও জানান কর্মচারী নেতারা। এ সময় দাবি বাস্তবায়নে গড়িমসি এবং দুর্ব্যবহারের অভিযোগে অর্থ মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবের অপসারণের দাবি করেন তারা। দেশের উপকূল ও উপকূলীয় জমি ও পরিবেশ সুরক্ষা নীতিমালা না থাকায় অবৈধ দখল ও ভবন নির্মাণ থামছে না বলে মন্তব্য করেছেন রিজওয়ানা হাসান। সকালে রাজধানীর পূর্ত ভবনে আয়োজিত পায়রা বন্দর নগরী ও কুয়াকাটা উপকূলীয় অঞ্চলের পরিবেশ পর্যটন ভিত্তিক সমন্বিত পরিকল্পনা প্রণয়ন শীর্ষক সমাপ্ত প্রকল্পের প্রস্তাবনা বাস্তবায়ন সংক্রান্ত সেমিনারে একথা বলেন পরিবেশ উপদেষ্টা। পায়রা বন্দর নগরী এবং কুয়াকাটার কয়েকটি দুর্বলতা চিহ্নিত করে রিজওয়ানা হাসান বলেন, অতি দ্রুত উপকূল জোন ম্যানেজমেন্ট নীতিমালা করে ফেলতে হবে। কক্সবাজারে জমি আগ্রাসন ও খুলনা যশোরে চিংড়ি চাষিরা পাইপিং করছে অভিযোগ করে তিনি বলেন, কৃষি জমি সুরক্ষা আইনের সাথে সারা দেশে জমি সুরক্ষা আইন বাধ্যতামূলক করে ফেলতে হবে। কেন মানুষের কুয়াকাটায় গিয়ে গলফ খেলতে হবে তো বুঝতে পারলাম না। আর এই গলফের ম্যানেজমেন্ট কাদের কাছে থাকে এটা কি আমরা জানি না? আমাদের তো ওখানে গলফের কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করছি না। ভূমি জোনিং এর উপর এখন একটা আইন ড্রাফট আকারে আছে, তো সেই ড্রাফটটাতে আমরা দুইজনে মিলেই গোটা দেশের জন্য একটা স্পেশাল প্ল্যানিং ম্যান্ডেটরি করার বিধানটা ইনক্লুড করতে পারি। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, একদলীয় নির্বাচন শুধু আওয়ামী লীগই করেনি। সকালে বনানীতে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, 2014 সালের নির্বাচন অবাধ সুষ্ঠু ছিল না, তবে আইনগতভাবে গ্রহণযোগ্য ছিল। 2018 এবং 2024-এর নির্বাচনও একই ছিল। কার্যকরভাবে দেশ চালাতে অন্তর্বর্তীকালীন সরকার হোঁচট খাচ্ছে বলেও মন্তব্য করেন জি এম কাদের। প্রধানমন্ত্রী সর্বোচ্চ দুবারের বেশি পদে অধিষ্ঠিত হতে পারবেন না। প্রধানমন্ত্রীর ক্ষমতা কমিয়ে রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি করার প্রস্তাবও দেন তিনি। নারীদের শুধু সংরক্ষিত আসন নয়, সকল রাজনৈতিক দলকে অন্তত 10% নারী প্রতিনিধি মনোনয়ন দেওয়া উচিত বলেও মনে করেন তিনি। আর এখনই আনুপাতিক হারে নির্বাচনের পক্ষে নয় জাতীয় পার্টি। সরকারি দলের প্রধান এবং প্রধানমন্ত্রী একই ব্যক্তি না হবার প্রস্তাবনা সংবিধানের সংযোজনের কথাও বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান। 2014 নির্বাচন অবাধ হয়নি, সুষ্ঠু হয়নি, অন্তর্ভুক্তিমূলক হয়নি। এটা আমাদের আইনগতভাবে এখানে কোনো ব্যত্যয় নেই, এগুলো বেআইনি নয়, আইনে হয়তো ঠিক আছে, কিন্তু এটা এথিক্যালি কারেক্ট না আমরা বলি। কেন? যে এটাতে জনগণের রায়ের প্রতিফলন হচ্ছে না। বর্তমান পরিস্থিতিতে যে নির্বাচনের ব্যবস্থা করা হচ্ছে, অনেকে নির্বাচন দাবি করছেন। এখন প্রশ্নটা হলো যে বর্তমান সরকার যদি কোনো দল গঠন করেন এবং সরকারের থেকে যদি তারা সেই দল গঠন করেন এবং নির্বাচন করেন, তাহলে সরকারের থেকে দল গঠন বা কিংস পার্টি, সেখানে কিন্তু লেভেল প্লেইং ফিল্ডের একটা সমস্যা হতে পারে। এটা কিন্তু কোনো সময় কেউ গ্রহণ করেনি। কোর্ট এলাকায় দুদিন আগেও তরুণ আইনজীবী আলিফের ছিল সরব উপস্থিতি। দুদিন পর সেই আলিফ হয়ে গেল স্মৃতি। ইসকন সমর্থকদের হামলায় নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের এমন নৃশংস হত্যায় শোকাভিভূত তার সহকর্মীরা। বিক্ষোভ চলছে নির্মম হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবিতে। আলিফকে নিয়ে আরও জানাচ্ছেন শামসুল হক হায়দরি, ক্যামেরায় ছিলেন এনামুল হক। কর্মচঞ্চল আদালত এলাকায় সদা ব্যস্ত থাকতেন যে মানুষটি, এখন সেখানে ঝুলছে সেই মানুষটির রক্তাক্ত ছবি। এটি নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের ছবি। অথচ গত মঙ্গলবারও আলিফ এসেছিলেন প্রিয় কর্মস্থলে। সেদিন ভয়াবহ পরিস্থিতির শিকার হন আলিফ। উগ্র ইসকন সমর্থকদের হাতে খুন হন তিনি। সম্পূর্ণ অপ্রত্যাশিত সেই ঘটনায় শোক আর ক্ষোভের আগুন যেন নিভছেই না। বলার মতো আমার আর ভাষাও নাই যে সাইফুল এত ভালো ছেলে ছিল, এগুলো আমার এত বিশ্বস্ত, এত মানে আপন ভাইও এরকম হয় না, বাবা আমার ভাইয়ের মতো একদম। হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দাবি করছি। সহকর্মীরা জানান, আলিফ ছিলেন একজন ভদ্র ও বিনয়ী মানুষ। কর্মস্থলে এলে চেম্বারেই কাটত বেশিরভাগ সময়। আর কখনো সেখানে বসবেন না আলিফ, যেখানে এখন আছে তার কিছু স্মৃতি। কর্মস্থলের বাইরে তার ছিল ছোট্ট একটি সুখী সংসার। অবসরে একমাত্র কন্যা সন্তানটি নিয়েই কাটত আনন্দমুখর সময়। এমন একজন মানুষের অকালে ঝরে যাওয়া সইতে পারছেন না সহকর্মীরা।
অত্যন্ত অমায়িক ভালো লোক ছিল। আমি তো কি বলবো, আমি তো খুব মর্মাহত। এই যে একটা ছেলে, নিরীহ ছেলে, সেই স্বাভাবিক কাজকর্ম ছাড়া তার ব্যক্তিগত জীবনে অন্য কোনো কাজ আমি তাকে দেখি নাই। কোর্টে কাজ করা আর নামাজ পড়া, এগুলো তাকে খুব মসজিদে দেখা হতো। অতি সম্প্রতি আলিফের ফেসবুকে দেখা যায় ছোট্ট একটি কবিতা, যার কথা ছিল মৃত্যু এক চিরন্তন সত্য অমোঘ নিয়তি, জীবনের পরিসমাপ্ত শেষ পরিণতি, জীবনের মতোই রহস্যে ভরা তার পথ, মৃত্যু মানেই নয় শেষ, হয়তো নূতন রথ। শামসুল হক হায়দরি, এনটিভি নিউজ, চট্টগ্রাম। সবাই মিলে দেশকে স্বৈরাচার মুক্ত করা হয়েছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এখন সময় দেশ গঠনের। বিকেলে লালমনিরহাটে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। তারেক রহমান বলেন, দেশে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করতে হবে। এই জন্য প্রতিভাবানদেরকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে খুঁজে বের করে আনার তাগিদ দেন তিনি। রংপুরের মইনুল ইসলামকে সাথে নিয়ে ইউনুস আলীর ক্যামেরায় হাসান মাহমুদের রিপোর্ট। অগ্রহায়ণের পড়ন্ত বিকেলে লালমনিরহাটের শহীদ আবুল কাশেম কলেজ মাঠে গ্রামীণ ফুটবলের আসরে হাজারো মানুষ। শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের ষষ্ঠ আসরের ফাইনালে লন্ডন থেকে যুক্ত হয়ে তারেক রহমান বললেন, স্বৈরাচার পতনের পর এবার সব ক্ষেত্রে শুরু হোক দেশ গড়ার কাজ। আমরা স্বৈরাচার মুক্ত করেছি দেশ, দেশের মানুষ স্বৈরাচারকে বিদায় করেছে এই দেশ থেকে। এখন সামনের দিনে হচ্ছে দেশ গড়ার পালা। আমাদের শুধু মেধাবী ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট থাকলেই চলবে না। আগামী দিনে আমাদেরকে অবশ্যই মেধাবী অর্থাৎ প্রফেশনাল খেলোয়াড় তৈরি করতে হবে, যা তৈরি করতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদের ভেতর থেকে। পঞ্চগড় ও রংপুর মহানগর বিএনপি ফুটবল একাদশের মধ্যকার ফাইনাল দেখতে আসেন বিএনপির কেন্দ্রীয় নেতারাও। দেশের ক্রীড়াঙ্গনকে উন্নত করার তাগিদ তারেক রহমানের। আগামী দিনগুলোতে যখন আপনারা আরো অনুষ্ঠানের আয়োজন করবেন, আপনারা দয়া করে চেষ্টা করবেন যে দেশীয় খেলোয়াড়দেরকে এই খেলাগুলোতে অংশগ্রহণ করানোর জন্য। আর দেশীয় যারা আছে তাদের ভেতর থেকে ভালো খেলোয়াড় যাতে বের করে আনা সম্ভব হয়, এই দিকে দয়া করে দৃষ্টি রাখবেন। এবারের টুর্নামেন্টে রংপুর মহানগর বিএনপিকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি জিতে নেয় পঞ্চগড় একাদশ। দেশের গ্রামীণ জনপদের এই ধরনের আসরগুলো থেকে আন্তর্জাতিক মানের খেলোয়াড় বের করে আনার তাগিদ দিয়ে তারেক রহমান বললেন, আগামীর বাংলাদেশ বিনির্মাণে সব ক্ষেত্রেই সবাইকে নজর দিতে হবে, থাকতে হবে ঐক্যবদ্ধ। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, লালমনিরহাট, রংপুর। ইসকনের কর্মকাণ্ড উদ্দেশ্য প্রণোদিত মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাদের দিয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায় পরাজিত ফ্যাসিবাদ। এই পরিস্থিতিতে ঐক্য ও শান্ত থেকে সবকিছু মোকাবেলার আহ্বান জানান তিনি। বলেন, এমন কোনো কাজ করা ঠিক হবে না যাতে ফ্যাসিবাদীরা আবারও ফিরে আসে। জাতীয় প্রেস ক্লাবে মতবিনিময় সভায় এসব বলেন মির্জা ফখরুল। ইমরুল আহসানের রিপোর্ট। রাষ্ট্র পুনর্গঠনের লেখক শিল্পীদের ভূমিকার শীর্ষক এই মতবিনিময়ের আয়োজন করে জাতীয় কবিতা পরিষদ। স্বৈরাচারের বিদায়ে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, হঠকারী কিছু করে এই সুযোগ নষ্ট করা যাবে না। বলেন, দেশকে অস্থিতিশীল করতে নানামুখী চক্রান্ত চলছে। এটা অত্যন্ত আপনার পরিকল্পিতভাবেই এই অবস্থাটা সৃষ্টি করা হচ্ছে এবং সেটা করছে যে পতিত ফ্যাসিবাদ, তারাই আজকে এই অবস্থাটা তৈরি করছে। ভারতবর্ষের মিডিয়ার বিষয়গুলো দেখতে পাই। কাল রাতেই আমাকে কয়েকজন ফোন দিয়েছেন, তাদের একটাই মাত্র লক্ষ্য, প্রশ্ন যে ইসকনের ব্যাপারে আপনারা কি করছেন। এই প্রশ্নটা অত্যন্ত একেবারেই আপনার উদ্দেশ্য প্রণোদিত একটা অবস্থা তারা তৈরি করতে চায়। সেই অবস্থা নিয়ে প্রথমবার ফেল করেছে, এখন আবার নতুন করে আবার সেই অবস্থা তৈরি করতে চায়। এটা আমাদেরকে সজাগ থাকতে হবে। আর আমরাও সেখানে কোনো মতেই যেন আবার সেখানে আরও একটা বিভাজন সৃষ্টি না করি। এখন যেটা এই মুহূর্তে যেটা প্রয়োজন, সবাইকে শান্ত থেকে বিষয়গুলোকে অনুধাবন করে আমাদের ধীরে ধীরে এগিয়ে যাওয়া এবং সবাইকে সঙ্গে নিয়ে সামনের দিকে আগানো। ন্যূনতম সংস্কার করে নির্বাচন দেওয়া উচিত বলে মনে করেন মির্জা ফখরুল। সংস্কারগুলো প্রয়োজন, সেই সংস্কারগুলো ন্যূনতম করে আমরা একটা সেই ধরনের একটা রাষ্ট্র গঠন করার জন্য একটা নির্বাচন করে একটা পার্লামেন্টে যাই। অনেকেই বলছেন যে নির্বাচনই তো আপনার গণতন্ত্র নয়, অবশ্যই নয়, কিন্তু তার জন্য তো আপনাকে একটা প্রক্রিয়া লাগবে,
সেই প্রক্রিয়ার মধ্যে যদি আমরা না যাই তাহলে আমরা সেই জায়গায় পৌঁছতে পারবো না। নিজেদের মধ্যে মতপার্থক্য থাকলেও ফেসিবাদী শক্তির বিরুদ্ধে এক থাকতে সবার প্রতি আহ্বান জানান বিএনপির মহাসচিব। ফেসিবাদ যে কোনো সময় আবার ফিরে আসতে পারে, আমরা সেই রাস্তা যেন তৈরি করে না দিই। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। ইসকন নিষিদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত নেবে সরকার, এ নিয়ে আদালতের হস্তক্ষেপের দরকার নেই। বৃহস্পতিবার এমনটা জানিয়েছেন বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ। আইনজীবী হত্যা ইস্যুতে এখন পর্যন্ত সরকারের নেওয়া পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন হাইকোর্ট। এদিকে ইসকনের নিষিদ্ধের দাবি এবং আইনজীবী সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। তামজিদ সুমনের রিপোর্ট। হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের বিষয়ে সরকারের অবস্থান কি বুধবার রাষ্ট্রপক্ষের কাছে জানতে চান দেশের সর্বোচ্চ আদালত। চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাসহ সাম্প্রতিক বিষয়েও সরকারের অবস্থান জানতে চাওয়া হয়। 3টা মামলা হয়েছে, একটা মামলা 30 জনকে গ্রেপ্তার করা হয়েছে, আরেকটা মামলা 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিটা আন্ডার ইনভেস্টিগেশন আছে, দেখে সিসিটিভি ফুটেজ দেখে পর্যক্রমে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে জানান ইসকনের সংঘর্ষের ঘটনায় 3টি মামলা ও বেশ কজনকে গ্রেপ্তার করা হয়েছে। ইসকন ইস্যুতে সরকারের কঠোর অবস্থানের কথাও জানানো হয়। এ সময় উচ্চ আদালত বলেন ইসকন নিষিদ্ধ হবে কিনা সেটি সরকারের নীতিগত সিদ্ধান্ত, এ বিষয়ে আদালতের হস্তক্ষেপ ঠিক হবে না। এদেশের মানুষের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক কখনো ভাঙবে না বলেও মন্তব্য করেন উচ্চ আদালত। সরকারের যেটি পলিসিগত ব্যাপার বা তাদের ইনভেস্টিগেশনের ব্যাপার, যেটাতে আদালতের কোনো এখতিয়ার নেই, সেটাতে তারা আসলে ইন্টারফেয়ার করতে চান না। যেহেতু সরকার এখন তাদের কাছে যে তথ্য দেওয়া হচ্ছে মনে হয়েছে যে যথেষ্ট পরিমাণেই যা করার প্রয়োজন সেই সঠিক পদক্ষেপগুলোই নিচ্ছে, তো ওনারা বলছেন যে পরবর্তীতে যদি কখনো প্রয়োজন হয় তাহলে তারা আমাদেরকে সহায়তা করার জন্য, তদন্তে সহায়তা করার জন্য যা করা দরকার করবেন, কিন্তু এই মুহূর্তে ওনারা কোনো আদেশ দিলে সেটি বোধহয় সঠিক হবে না। এদিকে এক ব্রিফিংয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ইসকনকে নিষিদ্ধের দাবি জানায়। সন্ত্রাসী সংগঠন ইসকন সদস্যবৃন্দ সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে হত্যা করেছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি জোরালো দাবি জানাচ্ছে এবং সেই সাথে ইসকনকে নিষিদ্ধ করতেও জোরালো দাবি জানাচ্ছে। আইনজীবীদের সুরক্ষায় আইন তৈরির দাবিও জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা।